হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। যেহেতু রমজান মাস চলছে, আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করতেছে যে তারা যেহেতু অনেকে পর্দা করে, অনেকে নামাজ পড়ে, অনেকে সুন্নত অনুসারে থাকে। তো ওনারা কি আমাকে বলতেছিল যে কিভাবে সুন্নতি জামার সাথে পরার জন্য একটা সালোয়ার কিভাবে বানাবেন, যেটা একটু বেশি লুজও না, যেটা একটু বেশি টাইটও না, যেটা পরে আপনারা খুব সুন্দরভাবে নামাজও আদায় করতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো 30 ইঞ্চ সাইজের কিভাবে একটা সুন্নতি সালোয়ার আপনারা স্টেপ বাই স্টেপ কাটিং করবেন, এবং সেটা স্টিচিং টিউটোরিয়াল অবশ্যই আসবে। সো আমি যেটা প্রথমেই বলি আপনাদেরকে, এট ফার্স্ট এভরিথিং কাপড়টাকে আপনাকে অবশ্যই আয়রন দিয়ে নিতে হবে, এবং আয়রন দিয়ে আমি এটাকে 4টা ভাঁজ করে রেখেছি। এখানে 4টা ভাঁজ আছে, সেটা অবশ্যই দেখতে হবে। আর আমার ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন, কারণ আমি সম্পূর্ণ টেকনিক আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার ট্রাই করি। যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না। সো দেখুন, এখানে কাপড়টা একটু বাঁকা আছে, ওই জন্য কাপড়টা সোজা করার জন্য আয়রন দেওয়ার পরে আমি এদিকে আগে একটা সোজা দাগ দিয়ে দিব। এখানে এটা অলওয়েজ আপনার কাপড়টা মার্কেট থেকে যেভাবে আসুক না কেন, আপনি কাপড়টাকে কিভাবে চাচ্ছেন সোজা করে নেবেন আপনার কাটিংয়ের সুবিধার্থে। এবার এটাকে জাস্ট আমি সোজা করে নিয়েছি। যেহেতু কাপড়টা আমার ফ্রেমে জায়গা হচ্ছে না, আমি আপনাদেরকে প্রথমে উপরের অংশটুকু দেখাবো কাটিং করে, এরপরে আমি আপনাদেরকে নিচের অংশটুকু কাটিং করে দেখাবো। সালোয়ারটার উপরে যেহেতু আমি এলাস্টিক দিব, সালোয়ারটার উপরে এলাস্টিক দেওয়ার জন্য অলওয়েজ আপনি কত চওড়া এলাস্টিক ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। আমি এখানে প্রায় 1 থেকে 2 সুতা বেশি চওড়া এলাস্টিক ইউজ করতেছি। তো আমার 1/2 ইঞ্চি বর্ডারে যাবে, আর 1/2 ইঞ্চি লুজ লাগবে এলাস্টিকটা থেকে। তো ওই জন্য আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার এই 2 ইঞ্চি দাগটা বরাবর একদম সোজা করে নেবেন। ওকে, এরপর আমাকে এই 2 ইঞ্চি আমার সালোয়ারের বাহিরে ইলাস্টিক যেহেতু দিব, এটা এদিকে বর্ডার হবে, তার মানে এটা বাহিরে, এটা বাদ রেখে আমি এবার সালোয়ারটা কতটুকু লম্বা সেটা মেপে নিচ্ছি। সো আমার সালোয়ারের 38 লম্বাটা ঠিক বরাবর সোজা মেপে নিলে এখানে আসতেছে, একেবারে এই দাগে আসতেছে 38 লম্বাটা একদম সোজা, উপরের 2 ইঞ্চি বাদ দিয়ে তারপর মেপে নিলে 38টা ঠিক এখানে আসতেছে। এবার যে বরাবর আমার 38 লম্বাটা আসতেছে, এইখানে আমি একটা সোজা দাগ দিব, কারণ এতটুকুই আমার সালোয়ারটা। এবার আপনি সালোয়ারের নিচে বর্ডারটা কতটুকু দিতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমার এখানে প্রায় 3 ইঞ্চির মতো আছে, আমি অত না, আমি 2.5 ইঞ্চি রাখবো, যাতে 2 ইঞ্চি একটা বর্ডার হবে। ওকে, এবার এটাকেও আমি সোজা একটা দাগ দিয়ে নেব। ওকে, সোজা দাগ দিয়ে নেওয়ার পর এটা আমার বাড়তি অংশটুকু বর্ডার করার জন্য এইদিকে। সো আমাকে এবার দেখতে হবে উপরের অংশটুকুতেই আমার সালোয়ারের মুখের মাপটা নিতে হবে। যেহেতু বললাম বেশি টাইটও না বেশি লুজও না, আমি এদিকে ডাবলে 7 ইঞ্চি মাপ নিব। এই যে ডাবলে 7 ইঞ্চির মতো নিব, এই 7 ইঞ্চিতে একটা দাগ দিব। ওকে, এবার আমাকে এই জায়গা থেকে 7 ইঞ্চি থেকে এদিকে বাহিরের দিকে কাপড়ের মাপটা তেরসা করে দিতে হবে। দুটো কেন দাগ দিলাম, একটা আমার সেলাইয়ের দাগ, আর একটা বাড়তি দাগ, যদি আপনার পরে প্রয়োজনীয় মনে হয় যে বাড়াইতে হবে বা কমাইতে হবে সেই জন্য আর কি। সো এইটা কেন এদিকে বাড়তি রাখলাম সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার যেহেতু ফ্রেমে জায়গা হচ্ছে না, আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাচ্ছি। ওকে ওকে, এবার উপরের থেকে আমাদেরকে কি করতে হবে, দেখুন আমার এখানে কাপড়ের কতটুকু চওড়া আছে ডাবল ভাঁজ দেওয়ার পর, প্রায় 18-র মতোই আছে, বাট 18 থেকে 0.25 কম আছে, 17.5 থেকে 2 সুতা বেশি আছে। সো আমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্টে এই দিক থেকে আমি যেহেতু সালোয়ারটাকে বেশি ফিটিংস বানাবো না, আমি এই দিক থেকে প্রায় 14.5 বা আপনার এদিক থেকে আমি 14তে একটা দাগ দিলাম, বেশি না, বরাবর একটা 14তে একটা দাগ দিলাম। আর 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিলাম, তাহলে মোট 14.5, এদিক থেকে 14.5তে একটা দাগ দিলাম। আর এদিক থেকে আমি সোজা এই দাগটা থেকে সোজা নিচের দিকে হাইয়ের মাপটা নিব, যেটা আমি এট ফার্স্টে আমার কমপ্লিট হাইটা আসবে 16। তো আমি এখান থেকে প্রায় 14.5তে একটা দাগ দিলাম। ওকে, 14.5তে যে দাগটা দিলাম এই দাগটা এদিকে নিলাম, আর এই দিকে আমি মাপ নিচ্ছি 14.5, আর এই দিকে মাপটা নিব আমি 15.5। এই মাপটা নেওয়ার পর আমি দুটো দাগকে জয়েন করে দিব আগে অ্যাট ফার্স্টে। ওকে,
বলবেন এটা একটু বাঁকা কেন নিলাম, কারণ হচ্ছে এদিক থেকে বাঁকা যদি না নিই এদিকের ফিটিংসটা যখন হবে তখন হচ্ছে কি এদিকে টাইট মনে হবে। ওই জন্য আপনি যদি একদম সোজা নেন, এদিক থেকে বরাবর সোজা থাকলে তখন মনে হবে টাইট। ওই জন্য আপনি যদি একটু বাঁকা নেন দেখবেন যে পরতে খুব আরাম মনে হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমি হচ্ছে আমার সালোয়ারটা কতটুকু লুজ হবে সেই ফিটিংসটা নেব। কে কতটুকু লুজ পরতে পছন্দ করে সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে কমপ্লিটলি 17.5 রাখতেছি। আমার হচ্ছে 17.5-তে একটা দাগ দিলাম। এবার আমার কাছে যে শেপিং স্কেলটা আছে আমি সেই শেপিং স্কেলটা দিয়ে হচ্ছে এইদিকের রাউন্ড শেপটা দিয়ে দিলাম, দেখুন। বাট এই রাউন্ড শেপটা দেওয়ার পরে ধরুন আমার নিচে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, আর এইদিকেও আমি সেলাইটা 1/2 ইঞ্চি ভিতরে হবে। তখন আমি হচ্ছে এইদিকে মেপে নিব আমার কত আসতেছে। এবার দেখুন আমি কীভাবে মেপে নিচ্ছি, 15.5 আসতেছে, বাট আমার 16 দরকার। তার মানে হচ্ছে আমার এই রাউন্ড শেপটা আর একটু নিচে যাবে, এই হচ্ছে। এবার যদি আমি মেপে নিই, দেখুন একদম বরাবর 16 আসতেছে, আমার 16 দরকার। সো ঠিক আছে, এবার হচ্ছে এই মাপটা, এই মেজারমেন্টটাকে আমি এখন হচ্ছে এটা তো আমি মেপে নিলাম, এবার এটাকে আমি কাটিং করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, যেহেতু পরের অংশটুকু পরে দেখাবো। এবার উপরের অংশটুকু তো আমার কাটিংও শেষ, দেখানোও শেষ। এবার হচ্ছে আমি নিচের অংশটুকুতে যাব। নিচের অংশটুকু কমপ্লিট করার জন্য আমাকে কি করতে হবে সেটা একটু দেখুন। একদম আমার কাছে যে শেপিং স্কেলটা আছে, জাস্ট হচ্ছে এই শেপিং স্কেলটা দিয়ে হচ্ছে আমার এই দাগটা হচ্ছে সেলাইয়ের দাগটা, আর এই দাগটা হচ্ছে বাড়তি দাগটা, আর এখানে এই দাগটা সেলাইয়ের দাগ, এই দাগটা হচ্ছে বাড়তি দাগ। তো প্রথমে দুটো সেলাইয়ের দাগকেই হচ্ছে আমি অ্যাট ফার্স্টে এই শেপিং স্কেলটা দিয়ে জয়েন করে নিচ্ছি। ওকে ওকে, এবার হচ্ছে আমার এই বাড়তি যে আমি সেলাইয়ের দাগটা রাখছিলাম, এই দাগগুলোকে দোনোটাকে আমি হচ্ছে এরপরে হচ্ছে জয়েন করে নিচ্ছি। এই দাগটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নিতে পারেন, আমি যাতে আপনাদেরকে কাটিংয়ের সুবিধার জন্য দেখাচ্ছি। সো অ্যাট ফার্স্টে আমাদেরকে করতে হবে এদিক থেকে আমি হচ্ছে প্রথমে এই বাড়তি যে অংশটুকু আছে সেটা কাটিং করে নিচ্ছি, আর এদিক থেকে আমাকে একদম বাহিরের অংশটুকুতে কাটিং করতে হবে। সো অলওয়েজ আপনারা কাটিং করার সময় খেয়াল রাখবেন এদিকে 1/2 ইঞ্চির বেশি রাখবেন না, আর এদিকে আপনি আপনার সুবিধার মতো 1.5 ইঞ্চি 2 ইঞ্চি রাখতে পারেন। সো এরপর আমরা হচ্ছে এটা স্টিচিং কীভাবে করতে হয় সেটা দেখবো। কাটিং তো কমপ্লিটলি দেখানো হলো, এখন মেশিনে আমরা দেখা করছি। সো গাইস, সালোয়ারটাকে সেলাই করার পর্যন্ত এর আগে তো আমি অনেকগুলো সালোয়ার সেলাই করা দেখাইছি, এটাতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। তারপরেও সালোয়ারটাকে সেলাই করার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্টে কী করতে হবে, সালোয়ারটাকে খুলে নিয়ে প্রথমেই হচ্ছে উপরের দিক থেকে আমরা সেলাই করে আসব। একদম উপরের অংশের দুটো পাশকেই আগে জয়েন্ট দিব। হাইয়ের যে অংশটুকু আমরা রেখেছি অ্যাট ফার্স্টে হচ্ছে এটাকে ডাবল সেলাই দিয়ে জয়েন্ট দিয়ে নেব। পুরোটাকে একদম 1/2 ইঞ্চির মতো রেখে ডাবল সেলাই দিয়ে নেব। ঠিক সেমভাবেই হচ্ছে আমরা আরেক পাশেও সেলাইটা করে নিব। একদম খুব ইজি। সালোয়ারটা কাটিং করতে যতটুকু একটু আপনাদেরকে মেজারমেন্ট করে কাটিং করতে হবে, সেলাই করার সময় একদম ইজি। এরপরে এই দুইটা অংশ যখন আমার সেলাই করা হয়ে যাবে, এরপরে আমি হচ্ছে সালোয়ারের মুখের দিকটাতে যাব। এই যে অবশ্যই উল্টা সোজা দেখে নেবেন আপনারা। এরপর আমি নিচে বর্ডারটা সেলাই করে নিব দুটো পায়েরই। ঠিক যতটুকু রাখছিলাম ঠিক ততটুকুকেই আমি হচ্ছে বর্ডার বানাবো, কারণ বেশি করলে আমার সালোয়ারটা ছোট হয়ে যেতে পারে, আর যদি কম করি তখন সালোয়ারটা লম্বা বেশি হয়ে যেতে পারে। তো আমি যতটুকু বর্ডারের জন্য রাখছি ঠিক ততটুকুকে দিয়েই হচ্ছে বর্ডারটা এখানে ক্রিয়েট করে নিব। ঠিক সেমভাবে আরেকটা পায়েরও বর্ডারটা আমরা ক্রিয়েট করব। তাহলে আমাদের দুটো পায়ের মুখটাকেই সেলাই করা শেষ। এবার আমাদের কাজ হবে সালোয়ারটাকে
পায়ের মুখটা কতটুকু রাখবো সেটা রেখে স্টিচ করা। তো আমি তো পায়ের মুখটা অলরেডি কাটিংয়ের সময় দেখাইলাম, আমরা হচ্ছে 7 ইঞ্চির মতো রেখেছিলাম। ঠিক এখন 7 ইঞ্চিতে আগে দাগ দিয়ে নিব, এরপরে হচ্ছে এবার সেলাইটা করব। সুন্দরভাবে ধরে নেবেন, আগে ডাবল সেলাই দিয়ে নেবেন, অবশ্যই লক সেলাই দিতে ভুলবেন না। এরপর সুন্দরভাবে মিলাই নিয়ে উপরের দিকে এবার সেলাই করে আসবেন। আর উপরের দিকে আপনি আপনার ঠিক যতটুকু রাখছিলেন ঠিক ততটুকু ধরে ধরেই সেলাই করতে পারেন। ওকে, আমরা হচ্ছে যখন সালোয়ারের নিচের দিকে পায়ের থেকে সেলাই করে আসবো, মিডল পয়েন্টে এসে আমরা হচ্ছে এটাকে খুলে নিব। মিডল পয়েন্টে এসে খুলে নিয়ে আরেকটা পা ধরে এটার নিচ থেকে আবার সেলাই করে আসবো। না হলে অনেক সময় দেখা যায় কি, আমি যখন এক পাশ থেকে সেলাই করে আসবো তখন এদিকে মিলে না, একটা বড় হয়ে যায় একটা ছোট হয়ে যায়। ওই সমস্যাটাকে ঠেকানোর জন্য আর ফিনিশিংটা সুন্দর আসার জন্য আমরা হচ্ছে এই সিস্টেমটা ফলো করব। অলওয়েজই হচ্ছে দুটো পাকেই হচ্ছে প্রথম সেলাইটা দেওয়ার সময় নিচের থেকে সেলাই করব, সেকেন্ড সেলাইটা দেওয়ার সময় একেবারে সেলাই আসলেও কোনো সমস্যা নাই। তো এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। যেটা আমি দেখাচ্ছি একদম উপরের দিকে আস্তে আস্তে আমরা এইদিকে 1/2 ইঞ্চির বেশি সেলাই করব না, কারণ না হলে পরে যদি আমি এটাকে সোজা করি তখন সমস্যা দেখা দিবে, দেখা যাবে যে জিনিসটা ফিনিশিং হচ্ছে না বেশি। এবার আমি হচ্ছে এ পাশে চলে আসতে পারবো, কারণ এইদিকে আগে অলরেডি লক করে রাখা আছে একটা সেলাই করে। এবার বাকি যে সেলাইটা আছে সেটা আমি এবার আবার মিডল পয়েন্ট থেকে আরেকটা পাতে দিয়ে দিব। এবার মনে হয় যদি এদিকে কাপড় কোনো বেশ কম আছে অবশ্যই সেটাকে আপনারা কাটিং করে নেবেন, কারণ কাটিংয়ের কাজ করতেছি অবশ্যই সৌন্দর্যের জন্য যা করা দরকার সেটা করে নেবেন। এবার আরেকটা এক্সট্রা কাজ হচ্ছে আমরা হচ্ছে এইদিকে পায়ের দিক থেকে কাপড়টাকে যাতে বাহিরের থেকে দেখা না যায় এভাবে একটু মুড়ে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিব ফোল্ডিং করে। ওকে, ঠিক সেমভাবে এই পাটাতেও করে নিব। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে কোমরের দিকে আমাদেরকে এলাস্টিক লাগাইতে হবে। এলাস্টিক লাগানোর জন্য আমাদেরকে কি করতে হবে, সালোয়ারটাকে আমরা একটু সোজা করে নিই। আগে সালোয়ারটাকে সোজা করে নেওয়ার পরে যেহেতু এলাস্টিকটা লাগানো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি কি করব, আগে হচ্ছে 1/2 ইঞ্চি করে এদিকে একটা বর্ডার সেলাই করে নিব যাতে এলাস্টিকটা লাগাইতে বেশি সুবিধা হয়। এটা আপনারা করলেও করতে পারেন, না হলে এরপরের থেকে করতে পারেন। এটা আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য করে নিচ্ছি, বা যারা একদম বিগিনার তারা এই জিনিসটা করে নিতে পারেন। পুরোটাকে এভাবে আস্তে আস্তে ধরে ধরে আমরা সেলাই করে নিচ্ছি। ওকে, এবার পুরোটাকে সেলাই করার পর এবার আমরা হচ্ছে কোন এলাস্টিকটা দিব সেই এলাস্টিকটা নিতে হবে। এলাস্টিকটা কতটুকু লাগবে সেটা আসলে মেজারমেন্ট করাটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি এলাস্টিকটাকে একটু বেশি লুজ করবেন না একটু বেশি টাইট করবেন, বা আপনি যার জন্য সালোয়ারটা বানাচ্ছেন তিনি কি একটু মোটা না তিনি একটু কি বলা যায় একটু শুকনা টাইপের। তো আমি এখানে প্রায় হচ্ছে 12 ইঞ্চির মতো এলাস্টিক নিচ্ছি। অনেক ইলাস্টিক বাড়ে না টানলে, তো ওই ক্ষেত্রে ইলাস্টিক একটু বেশিও লাগতে পারে, আপনারা একটু দেখে মেজারমেন্ট করে নিয়ে নেবেন। কয়েকটা সালোয়ার সেলাই করার পর আপনাদেরও আন্দাজ চলে আসবে। এবার ইলাস্টিকটা নেওয়ার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে ইলাস্টিকটাকে জয়েন্ট করে নেওয়া। জয়েন্ট কিভাবে করতে হবে আমি তো এর আগেও বলছি, তারপরেও আমি হচ্ছে কিভাবে জয়েন করি আপনারা দেখে নেন। আচ্ছা, এভাবে জয়েন করার পর আপনার ইলাস্টিকটা ছুটবে না। ওকে, অনেকে আছে ইলাস্টিকটাকে জয়েন করে এভাবে সেলাই করে, এভাবে সেলাই করার পর ফিনিশিংটা সুন্দর আসবে না। আপনারা অবশ্যই ইলাস্টিকটাকে এভাবে জয়েন করবেন। জয়েন করার পর এবার ইলাস্টিকটাকে ভিতরে রেখে এবার হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডিং দিয়ে সেলাই করব, বাট সেলাইটা আমরা কিন্তু ইলাস্টিকের উপরে দিব না, ইলাস্টিকের পাশ দিয়ে সেলাই করব যাতে ইলাস্টিকটা ভিতরে মুভমেন্ট করতে পারে। এই যে ইলাস্টিকটা যে জায়গায় আছে এটার পাশ দিয়ে আমরা হচ্ছে সেলাইটা করব পুরোটা কোমরের মধ্যেই। ওকে, এ ঠিক পুরোটাতে এভাবে ধরে ধরে ইলাস্টিকের পাশ দিয়ে, এই যে ইলাস্টিকটা কিন্তু আমার এখানে আছে হচ্ছে এই পর্যন্ত, আমি কিন্তু ইলাস্টিকটার পাশ দিয়ে হচ্ছে সেলাইটা করতেছি যাতে ইলাস্টিকটা মুভমেন্ট করতে পারে ফোল্ডিংয়ের ভিতরে।
আস্তে আস্তে ধরে ধরে পুরো কোমরটাতে আমি সেমভাবে সেলাইটা করে নেব। বাট সেলাইটা অবশ্যই ইলাস্টিকের উপরে না, ইলাস্টিকের পাশ দিয়ে যাতে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার যখন ইলাস্টিকটা শেষ হয়ে আসবে, এদিকে কাপড়টাকে দিয়ে ইলাস্টিকটাকে এভাবে বের করে নিয়ে তারপর আবার সেলাইটা করবেন। তা আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে করবেন, দেখবেন যে ফিনিশিংটা খুব সুন্দর আসতেছে। এই যে দেখুন, আপনি যদি ইলাস্টিকের উপরে সেলাই করেন এভাবে কাপড়টাকে মুভমেন্ট করাতে পারবেন না, তখন আপনি বিশাল একটা ঝামেলায় পড়বেন। ওই জন্য ইলাস্টিকের পাশ দিয়ে সেলাইটা করতে হবে। আপনারা বলতে পারেন আমি ইলাস্টিকটা না দিয়েও তো সেলাই করতে পারি। আপনি যদি এভাবে ইলাস্টিকটা না দিয়ে ফোল্ডিংটা করেন তখন কিন্তু ইলাস্টিকটা পরে কিন্তু ভিতরে নিতে অনেক কষ্ট হবে, তখন আর ফিনিশিংটা ওই রকম সুন্দর আসবে না এখন যেরকম ফিনিশিংটা সুন্দর আসবে। অনেকে দেখা যায় কি আগে হচ্ছে ঘরটা করে মানে হচ্ছে ফোল্ডিংটা করে নিয়ে পরে ইলাস্টিকটা ঢুকায়, বাট তখন কিন্তু ওই ফিনিশিংটা ওই রকম আসে না। অনেক সময় দেখা যায় ইলাস্টিক ভেঙে যায় বা ঘরটা একটু বড় হয় বা একটু ছোট হয়, সেটাকে কমপ্লিটলি ঠিক করার জন্যই হচ্ছে আমরা ইলাস্টিকটা দিয়েই হচ্ছে এভাবে সেলাইটা করব। এবার কমপ্লিটলি পুরোটা সেলাই করার পরে এবার হচ্ছে পুরো ইলাস্টিকটা যদি মুভমেন্ট করে আপনি কোমরের মধ্যে কাপড়টাকে ইভেনলি স্প্রেড করে দিতে পারবেন, বা যাতে করে কাপড়টা চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। ওই জন্য হচ্ছে এভাবে কয়েকটা টান দিবেন, তাহলেই হচ্ছে হয়ে যাবে। এখানে আপনাকে কাপড়টাকে ধরতে হবে না, শুধু জাস্ট এক এক পাশে ধরে ধরে ইলাস্টিকটাকে টান দিবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাচ্ছে। এই যে দেখুন, সেমভাবে অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে, ইলাস্টিকটা কোনো জায়গায় ভাঙেও নাই। এবার আমাদেরকে হচ্ছে যাতে কাপড়টা ঠিক জায়গায় থাকে, এখন হচ্ছে ইলাস্টিকের উপরে আমরা এখন সেলাইটা দিব একদম ঠিক মিডল বরাবর। আমার ইলাস্টিকটা বেশি মোটা না, ওই জন্য আমি হচ্ছে একটাই সেলাই দিচ্ছি। আপনাদের ইলাস্টিক যদি বেশি মোটা হয়ে থাকে দুটো সেলাইও দিতে পারেন আপনি। অল্প অল্প করে ধরে আপনারা হচ্ছে দুপাশ থেকে টেনে তারপরে হচ্ছে সেলাইটা নেবেন। কোনো জায়গার কাপড় যাতে অন্যদিকে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন কত সুন্দরভাবে আমরা হচ্ছে ইলাস্টিকটাকেও সেলাই করে নিলাম। এবার জাস্ট দেখুন ইলাস্টিকটা এবার আর কোনো সমস্যা হবে না। এবার হচ্ছে গিয়ে কাপড়টা ঠিক সমান জায়গায় ঠিকভাবেই থাকবে। এভাবেই আপনারা হচ্ছে ইলাস্টিকটা লাগাবেন, তাহলে আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেখুন আমাদের সালোয়ারটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এটাকে ওভারলক করে নিয়ে আয়রন করে নিব, তাহলেই কমপ্লিটলি রেডি। হোপফুলি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার অভিজ্ঞতার কথা। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, স্টে সেফ।